প্রথমে আলোচনা করব ইন্ট্রোডাকশান, স্মৃতিবিজ্ঞান, কাইনেমেটিক্সের ইন্ট্রোডাকশান, বডি অ্যান্ড পার্টিকেল, বস্তু এবং কণা, রেস্ট অ্যান্ড মোশন, স্থিতি ও গতি কী, ফ্রেম অফ রেফারেন্স, নির্দেশতন্ত্র, ট্রান্সলেশন মোশন, রোটেশনাল মোশন, মিক্সড মোশন অর্থাৎ চলন গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি। এরপর আসছি, হ্যালো স্টুডেন্ট, চলে এসেছি তোমাদের হিরক্সের, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। আজকে আমরা নতুন একটা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ক্লাস তোমরা দেখতেই পাচ্ছ, কাইনেমেটিক্স স্মৃতিবিজ্ঞানের এটা প্রথম ক্লাস। যারা চ্যানেলে প্রথম এসেছো, যারা নতুন এসেছো, তারা ভৌত জগৎ এবং পরিমাপ অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড এবং মেজারমেন্টের যে চ্যাপ্টারটা কভার করা হয়েছে 4টে ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখবে এবং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের হিরক্সের, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো চলো শুরু করা যাক আজকে স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্সের প্রথম ক্লাস। আমরা প্রথমে আসি ইন্ট্রোডাকশান অর্থাৎ স্মৃতিবিজ্ঞান। স্মৃতিবিজ্ঞান আসার আগে স্মৃতিবিজ্ঞান কাইনেমেটিক্স কোথা থেকে এসেছে সেটা আমাদের জানতে হবে। আমাদের প্রথমে জানতে হবে মেকানিক্স কী বা বলবিজ্ঞান যাকে আমরা বলি। মেকানিক্স বা বলবিজ্ঞান কী না, স্থির বা গতিশীল বস্তুর ওপর বলের প্রভাব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়েছে। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় স্থির বা গতিশীল বস্তুর ওপর বলের প্রভাব আলোচনা করা হয়েছে, স্থির বা গতিশীল বস্তুর ওপর বলের প্রভাব বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়েছে তাকে আমরা বলছি বলবিজ্ঞান বা মেকানিক্স। এবার মেকানিক্সকে কিভাবে ভাগ করা আছে? প্রথমে আসছি স্থিতিবিজ্ঞান এবং আসছি গতিবিজ্ঞান। স্থিতিবিজ্ঞান অর্থাৎ স্ট্যাটিক্স এবং গতিবিজ্ঞান ডাইনামিক্স। তাহলে স্থিতিবিজ্ঞান গতিবিজ্ঞানটা কিভাবে আসবে? স্থির বস্তুর ওপর যখন বলের প্রভাব নিয়ে আলোচনা করব, স্থির বস্তু, তখন সেটা হবে স্থিতিবিজ্ঞান। এবং স্থির বস্তুর ওপর বলের ক্রিয়ায় যে বস্তুর সাম্য বা বস্তু সাম্যাবস্থা যে আলোচনা করা হয় তাকে বলা হবে স্ট্যাটিক্স। এবং গতিশীল বস্তুর ওপর যখন বলের প্রভাব নিয়ে আলোচনা করব তখন তা হবে ডাইনামিক্স বা গতিবিজ্ঞান। আচ্ছা, এবার ডাইনামিক্সের আবার দুটো ভাগ আছে, যেটা আমরা আজকের আলোচ্য বিষয় কাইনেমেটিক্স এবং কাইনেটিক্স। দুটো ভাগ করে লক্ষ্য করো, কাইনেমেটিক্স অ্যান্ড কাইনেটিক্স অর্থাৎ স্মৃতিবিজ্ঞান এবং চলবিজ্ঞান। কাইনেমেটিক্সটা কি বা স্মৃতিবিজ্ঞান কি? এখানে বলের কোনো কারণ পর্যালোচনা করা হয় না। কারণ পর্যালোচনা না করেই, বস্তুর গতির কারণ পর্যালোচনা না করেই কেবলমাত্র সেই গতির বর্ণনা করা হয় যে শাখায়, সেই শাখাকে বলবো আমরা স্মৃতিবিজ্ঞান বা কাইনেমেটিক্স। আর কাইনেটিক্স বা চলবিজ্ঞান কি না, গতির কারণও আলোচনা করতে হবে। গতি বর্ণনার সাথে সাথে সেই গতি কারণ, অর্থাৎ কোনো বস্তুর গতি কিসের জন্যে সেই গতি সৃষ্টি হচ্ছে, তার গতি ও ধর্ম ইত্যাদি যা কিছু পর্যালোচনা করা হবে কারণসহ, তা হবে চলবিজ্ঞান। তো আজকে আমরা শুরু করতে চলেছি কাইনেমেটিক্স বা স্মৃতিবিজ্ঞান। তো চলো স্মৃতিবিজ্ঞান শুরু করা যাক। এরপর আমরা প্রথমে বলেছিলাম ইন্ট্রোডাকশান পার্ট, বা এরপরে আমরা যেটা সম্বন্ধে জানবো সেটা হলো কি না, বডি অ্যান্ড পার্টিকেল অর্থাৎ বস্তু ও কণা। বস্তু ও কণা সম্বন্ধে আমাদের মধ্যে কিন্তু অনেকটা দ্বিধা আছে যে বস্তু কাকে বলে এবং কণা কাকে বলে, সেটা আমরা ডিটেলস জানবো। তো চলো তাহলে, বস্তু কাকে বলছে? নির্দিষ্ট আকার ও আয়তনযুক্ত কোনো পদার্থ যা একটি নির্দিষ্ট স্থান দখল করে থাকে তাকে বলা হবে বস্তু। যেমন আমার হাতে এই ডাস্টারটা আছে, এই ডাস্টারটা যদি আমি এখানে রাখি, এটা কিন্তু একটা নির্দিষ্ট অঞ্চল, নির্দিষ্ট স্থান কিন্তু এটা দখল করে আছে, তাই তো? কিন্তু যদি বলি যে পার্টিকেল বা কণা কাকে বলবো? যে বস্তুর ভর আছে কিন্তু তার আয়তন নেই, অর্থাৎ যে বস্তুটার মোট ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে, মানে তার আয়তন উপেক্ষা করা হচ্ছে, তাকে বলা হবে কণা। তাহলে আয়তন যদি না থাকে, আয়তনকে যদি উপেক্ষাই করা হয়, আয়তন নেই, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি না থাকে কিছু, তাহলে সেটি হয়ে যাচ্ছে মাত্রাহীন। ওই জন্যই বলা হয় ইহা একটি শূন্যমাত্রিক সংস্থা। একটা বস্তু অসংখ্য কণা দিয়ে তৈরি, অসংখ্য কণা দ্বারা গঠিত। কিন্তু যদি এমন দেখা যায় যে ওই বস্তুর মধ্যেকার যে কোনো দুটি কণা, ধরে নিলাম একটা বস্তু, এর মধ্যে যে কোনো দুটি কণার মধ্যবর্তী যে দূরত্ব,
কোনোভাবেই এই দূরত্বটাকে বদলানো যাচ্ছে না, বড় করাও যাচ্ছে না, আবার ছোট করাও যাচ্ছে না। এই দুটো কণার মধ্যবর্তী দূরত্ব কিন্তু ফিক্সড আছে। এই রকম বস্তুকে তখন কি বলবো? রিজিড বডি, অর্থাৎ দৃঢ় বস্তু। আরেকটা জিনিস, যখন আমরা গতির বর্ণনা করি তখন যে কোনো বস্তুর আকার আয়তনকে আমরা উপেক্ষা করি। যেমন কি একটা গাড়ির গতি যখন বর্ণনা করা হয়, গাড়িকে কিন্তু একটা বিন্দু হিসেবে ধরা হয়, তাই তো? আমরা গাড়িটাকে কি বিস্তৃতি হিসেবে ধরি? গাড়ির বিস্তৃতির প্রয়োজন হয় না। গাড়ির গতির যখন বর্ণনা করছি তার বিস্তৃতির প্রয়োজন হয় না, ওই জন্য তার আকার আয়তনকে আমরা উপেক্ষা করে তাকে আমরা একটা বিন্দু হিসেবেই ধরি। যখন কোনো গাড়ির একটা গতি বর্ণনা করি তখন আমরা বলি যে এই স্থান থেকে এই স্থান পর্যন্ত গেল। আমরা কখনো এভাবে তার গতির বর্ণনা করি না, সামগ্রিকভাবে তার গতির বর্ণনা করি না। যদিও করি, অবশ্যই আমরা একটা পয়েন্টে তার সমস্ত ভর কেন্দ্রীভূত আছে এভাবেই তাকে ধরা হয়। ওকে, এরপর আসছি নেক্সট টপিক, স্থিতি এবং গতি, রেস্ট অ্যান্ড মোশন। ঠিক আছে, তাহলে স্থিতি কি না, সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন যদি না হয় তবে তার সেই অবস্থাকে বলা হবে স্থিতি, এবং সেই বস্তুকে কি বলা হবে? স্থিতিশীল বস্তু। অর্থাৎ আমার কাছে এখানে একটি চেয়ার পড়ে আছে, তাকে আমি কিছুই করছি না, বা আমার সামনে দেখছি এই দেওয়ালে ঘড়িটা টাঙানো হয়ে আছে, তো আমি কিছুই করছি না, আমার কাছে দেখব সবসময় সে স্থির, তার সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে না। কিন্তু যদি সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় তাহলে সেই সময়ের সঙ্গে যে অবস্থার পরিবর্তন হচ্ছে ওই অবস্থাটাকে বলা হবে গতি বা গতীয় অবস্থা। এবং যে বস্তুর সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার পরিবর্তন হচ্ছে সেই বস্তুকে বলবো গতিশীল বস্তু। যেমন আমরা দেখছি ট্রেন ছুটছে, ট্রেন যাচ্ছে, বা ঝর্ণা দিয়ে জল পড়েই যাচ্ছে, এটা একটা উদাহরণ। অথবা দেখছি সকাল থেকে সন্ধে পর্যন্ত সূর্য একদিক থেকে উঠে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, সেটাও আমাদের ক্ষেত্রে গতিশীল। এবার আসি, আমি দেখলাম আমার কাছে এই বাড়িটি দাঁড়িয়ে আছে, তাহলে আমি স্থির দেখছি। কিন্তু আবার যদি এই পৃথিবীর বাইরে থেকে দেখা হয় তখন দেখব যে পৃথিবীও ঘুরছে। আমরা যদি দেখি আমাদের চারপাশটা স্থির আছে, মাঠ ঘাট বড় বড় বিল্ডিং স্থির আছে, কিন্তু যদি পৃথিবীটাই ঘুরতে থাকে, সূর্যের সাপেক্ষে পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবীতে অবস্থিত বা পৃথিবী পৃষ্ঠের ওপর যা কিছু আছে সবই ঘুরছে। তো সবই যদি ঘুরতে থাকে তাহলে সব কিছুই গতিশীল অবস্থায় আছে, তাহলে প্রত্যেকটা বস্তুই গতিশীল অবস্থাতে আছে। তাহলে আমরা বলতে পারি যে পরম স্থিতি বলে কিছু হয় না, পরম স্থিতি বলে কিছু হয় না, বা সব কিছুই যে গতি বর্ণনা করা হবে বা বিবেচনা করা হবে সেটা নির্দিষ্ট কারুর সাপেক্ষে। কেউ বলে দেবে যে এই বস্তুটা স্থির, আবার কেউ বলে দেবে যে এই বস্তুটা গতিশীল। কে বলবে, কে নির্দেশ করবে? কারণ দেখো, আমরা দেখলাম যে একই বস্তু আমাদের সাপেক্ষে স্থির, আমরা এখন পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে আছি, আমাদের সাপেক্ষে সেই বস্তুটা স্থির। কিন্তু আবার এই পৃথিবীর বাইরে থেকে, মহাকাশ থেকে যদি কেউ দেখে, তিনিই দেখবেন যে ওই বস্তুটা কিন্তু গতিশীল। তাহলে কোনো বস্তুকে স্থির বা গতিশীল কে বলবে? তাকে একজন নির্দেশ করবে। কে না? নির্দেশবাবু। নির্দেশবাবু নির্দেশ করবেন যে কে স্থির আর কে গতিশীল। সেই নির্দেশবাবুকে বিজ্ঞানের ভাষায় বলা হয় আবার নির্দেশতন্ত্র। তো চলো জেনে নেওয়া যাক নির্দেশতন্ত্র কি। ওকে, চলো নির্দেশতন্ত্র। তাহলে নির্দেশতন্ত্র কাকে বলে? নির্দেশতন্ত্র কোনো বস্তুর অবস্থান কিংবা গতি ও স্থিতি বর্ণনার জন্যে অপর কোনো বস্তু বা বিন্দুর সাহায্য নিতে হয়। এই দ্বিতীয় বস্তুটিকে বলা হয় নির্দেশ বস্তু। নির্দেশ বস্তুর সঙ্গে যুক্ত স্থানাঙ্ক সংস্থাকে বলা হবে নির্দেশতন্ত্র। তাহলে এবার দেখা যাক
যে স্থিতি বা গতি বর্ণনার জন্য কোনো একটা নির্দিষ্ট বস্তুর আমরা কিন্তু একাধিক নির্দেশতন্ত্র পেতে পারি। অর্থাৎ একটা পৃথিবী ভূপৃষ্ঠের ওপর ট্রেন চলছে, তাহলে সেই ট্রেনের গতি বর্ণনা করার জন্য আমি ভূপৃষ্ঠকেও নিতে পারি, আবার সূর্য থেকেও তো বোঝা যাচ্ছে পৃথিবী ঘুরছে, মানে তার উপর ট্রেনও চলছে। কিন্তু পৃথিবী পৃষ্ঠ থেকে ট্রেনের গতিকে বর্ণনা করা যতটা আমাদের কাছে সুবিধে হবে, সূর্য থেকে বা পৃথিবীর বাইরে থেকে মহাকাশ থেকে সেই ট্রেনের গতিটা বর্ণনা করা, পর্যালোচনা করা আমাদের কাছে খুবই কঠিন ব্যাপার। তাহলে কি হয়, একাধিক নির্দেশতন্ত্র থাকা সত্ত্বেও কোনো বস্তুর স্থিতি বা গতি পর্যালোচনা করার জন্য একটি সুবিধাজনক নির্দেশতন্ত্র নেওয়া হয়। কি বললাম? সুবিধাজনক নির্দেশতন্ত্র নেওয়া হয়। যেমন 3টে ডিফারেন্ট কেস আমরা আলোচনা করছি। কি না, পৃথিবীর বার্ষিক গতি বা আহ্নিক গতি পর্যালোচনা করার জন্যে আমাদের কাকে প্রয়োজন হবে? সূর্যকে প্রয়োজন হবে, তাই তো? পৃথিবীর আহ্নিক বা বার্ষিক গতির জন্যে, আহ্নিক বা বার্ষিক গতি পর্যালোচনা করার জন্যে বা বর্ণনা করার জন্যে কাকে নির্দেশতন্ত্র হিসেবে ধরা সুবিধা হবে? না, সূর্যকে। ঠিক একইভাবে দেখো, ভূপৃষ্ঠে অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের ওপর যদি কোনো ট্রেন চলাচল করে, সেক্ষেত্রে সুবিধাজনক নির্দেশতন্ত্র কি হবে? সুবিধাজনক নির্দেশতন্ত্র হবে ভূপৃষ্ঠ, দ্য সারফেস অফ আর্থ। ওকে, এরপর ধরা যাক সেই ট্রেনের মধ্যে আমি বসে আছি, তুমি বসে আছো। তাহলে সেই ট্রেনের মধ্যে যে তুমি বসে আছো, তোমার গতি পর্যালোচনা বা বর্ণনা করার জন্য আমরা নির্দেশতন্ত্র হিসেবে কাকে ধরব? কোন সুবিধাজনক নির্দেশতন্ত্র আমাদের সুবিধা হবে? তখন কিন্তু আমাদের এই ট্রেন আমাদের ক্ষেত্রে, ব্যক্তির ক্ষেত্রে, ট্রেনে যে ব্যক্তি বসে আছে তার ক্ষেত্রে কিন্তু ট্রেন হবে সুবিধাজনক নির্দেশতন্ত্র। তাহলে আমরা দেখলাম, আমরা কিন্তু যদি বিশাল ব্যাপ্তির ক্ষেত্রে ধরি, সূর্যের ক্ষেত্রেও কিন্তু তুমি যে ট্রেনে বসে আছো তুমি গতিশীল, ভূপৃষ্ঠ অর্থাৎ পৃথিবী পৃষ্ঠের ক্ষেত্রেও তুমি গতিশীল এবং ট্রেনের ক্ষেত্রেও তুমি গতিশীল। তাহলে আমার ক্ষেত্রে বা তোমার ক্ষেত্রে যে ট্রেনে বসে আছি তার ক্ষেত্রে 3টে নির্দেশতন্ত্রই কিন্তু প্রযোজ্য, 3টে সাপেক্ষেই কিন্তু আমার গতি বর্ণনা করা যাবে। কিন্তু কোন নির্দেশতন্ত্রটা নেওয়া সুবিধাজনক হবে? না, আমার সাপেক্ষে ট্রেনকে নির্দেশতন্ত্র হিসেবে নেওয়া সুবিধাজনক হবে। আবার ট্রেনের সাপেক্ষে পৃথিবী পৃষ্ঠ বা ভূপৃষ্ঠকে নির্দেশতন্ত্র হিসেবে নেওয়া সুবিধাজনক হবে। আবার পৃথিবীর আহ্নিক গতি বা বার্ষিক গতির ক্ষেত্রে মহাবিশ্ব বা সূর্যকে তখন নির্দেশতন্ত্র হিসেবে ধরা আমাদের কাছে সুবিধাজনক হবে। এবার আসছি নির্দেশতন্ত্রে যে কোঅর্ডিনেট সিস্টেম থাকবে, অর্থাৎ স্থানাঙ্ক সংস্থা। সেই স্থানাঙ্ক সংস্থা এবার আমাদের জানতে হবে। তো চলো এবার জানা যাক স্থানাঙ্ক কি, স্থানাঙ্ক কয় প্রকার, কি আমরা ডিটেলসটা এবার আলোচনা করব। তাহলে নির্দেশতন্ত্র কার্তেসীয় নির্দেশতন্ত্র এবং পোলার নির্দেশতন্ত্র। কার্তেসীয়টা কেন নামকরণ হয়েছে? না, ফরাসি গণিতবিদ দেকার্তের নাম অনুযায়ী কার্তেসীয় নির্দেশতন্ত্র হয়েছে, কারণ তিনি এই নির্দেশতন্ত্রের উদ্ভাবক। কার্তেসীয় নির্দেশতন্ত্র 3 প্রকার হয়: একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। অর্থাৎ 1 ডাইমেনশনালে এখানে একটাই থাকবে চলরাশি, দ্বিমাত্রিকে থাকবে 2টো x, y, এবং ত্রিমাত্রিক 3 ডাইমেনশনালে থাকবে x, y, z। তোমরা অলরেডি ক্লাস 10-এ কিন্তু এই দ্বিমাত্রিক নির্দেশতন্ত্রে কাজ করে এসেছো, যেখানে x আর y ছিল 2টো চলরাশি। তো চলো এবার আমরা প্রথমে কার্তেসীয় নির্দেশতন্ত্র সম্বন্ধে একটু পর্যালোচনা করি। তাহলে কার্তেসিয়ান নির্দেশতন্ত্র তাতে 3টে আছে, তাহলে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। একমাত্রিক কি? ধরা যাক x অক্ষ বরাবর মূলবিন্দু O থেকে কোনো বস্তু গতিশীল,
এবং সে এক্স দূরত্ব অতিক্রম করার পর পি বিন্দুতে আছে। তো এখানে বলতে পারি মূল বিন্দু থেকে এক্স দূরত্ব যাওয়ার পর পি বিন্দুতে আছে এবং এই একটি অক্ষ দ্বারাই এর কিন্তু অবস্থার সম্পূর্ণ বিবরণ আমরা পাচ্ছি। তাহলে এর স্থানাঙ্ক কি হলো? এর স্থানাঙ্ক হলো এক্স। এবং যেহেতু শুধুমাত্র একটি অক্ষ দ্বারা এই নির্দেশতন্ত্র গঠিত, তাই এই নির্দেশতন্ত্রকে বলবো আমরা একমাত্রিক নির্দেশতন্ত্র। ঠিক একইভাবে যদি আমরা দুটো অক্ষ নিই, ও এক্স ও ওয়াই, এবং সাপোজ একটি ওই বস্তুটা এই মূল বিন্দু থেকে যাত্রা শুরু করে পি বিন্দুতে এলো, যার স্থানাঙ্ক এক্স হয়, কিন্তু এর গতিটাকে বর্ণনা করব সম্পূর্ণভাবে কি করে? না, ওই বস্তুটা প্রথমে এক্স অক্ষ বরাবর ও এক্স দূরত্ব অতিক্রম করেছে, তারপর ওয়াই অক্ষ বরাবরও ওয়াই দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এই বস্তুটাকে সম্পূর্ণভাবে বর্ণনা করার জন্য এর গতিকে আমাকে কিন্তু দুটো অক্ষ ব্যবহার করতে হলো, ও এক্স এবং ও ওয়াই, যার স্থানাঙ্ক কত? না, স্থানাঙ্ক এক্স ওয়াই। এবং এখানে যেমন ও এক্স একটি অক্ষ প্রয়োজন ছিল, এখানে কিন্তু দুটি অক্ষের প্রয়োজন হয়েছে, ও এক্স এবং ও ওয়াই। এই জন্য এটা ওয়ান ডাইমেনশনাল এবং এটা কিন্তু এই জন্য টু ডাইমেনশনাল। অর্থাৎ এই বোর্ড যদি ধরা হয়, এটা যদি এক্স এক্সিস হয়, এটা ওয়াই এক্সিস। তো এখানে যদি কোনো একটা বিন্দু থাকে, তাহলে সেই বিন্দুটা এই তলে আছে। ত্রিমাত্রিক অর্থাৎ আমাদের কোনো এই রুমে, যে রুমে আমরা দাঁড়িয়ে আছি বা যে রুমে তুমি বসে আছো, সেই রুমের যে কোনো একটা কর্নার, যে কোনো কোণে যদি যাও, সেখানে দেখবে তিনটে দিক আছে। অর্থাৎ তিনটে দিক আছে, তিনটে দিক, এবং তিনটে দিকই একে অপরের সাথে লম্বভাবে অবস্থিত। ধরে নিলাম এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। সেখানে কোনো বিন্দুকে যদি তার অবস্থার বর্ণনা করতে হয়, তাহলে কিভাবে বলতে হবে? না, এক্স অক্ষ বরাবর প্রথমে ও এক্স দূরত্ব অতিক্রম করবে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই দূরত্ব অতিক্রম করবে এবং জেড অক্ষ বরাবর জেড দূরত্ব অতিক্রম করবে। তবেই ওই বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই এবং জেড আমি সম্পূর্ণভাবে বলতে পারছি যে ওই বিন্দুটা কোন জায়গায় অবস্থিত, তার স্থানাঙ্কের সাহায্যে বলতে পারছি। এবং এই ক্ষেত্রে তার স্থানাঙ্ক এক্স ওয়াই এবং জেড। এখানে কি কি অক্ষ আমাকে ব্যবহার করা হচ্ছে এই বস্তুটার গতিকে বর্ণনা করার জন্য? ও এক্স, ও ওয়াই, ও জেড। অর্থাৎ এটা থ্রি ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক। এবার এই ক্ষেত্রে এই মূলবিন্দু থেকে কতটা দূরত্ব অতিক্রম করছে, সেই ক্ষেত্রে আমরা যদি একে R1 ধরি, এক্ষেত্রে যদি R2 ধরি, এবং এক্ষেত্রে R2, এক্ষেত্রে R1 এবং এক্ষেত্রে যদি R3 ধরি, দেখা যাবে R1 সমান OP বা একে লেখা যায় X। এক্ষেত্রে R2 সমান অতিভুজ সমান ভূমি স্কোয়ার ইন স্কোয়ার, তাহলে √x² প্লাস ওয়াই স্কোয়ার। এক্ষেত্রে R3 সমান কি বলতে পারি? যে প্রথমে OX² প্লাস OY² সমান কি পাওয়া যাবে? এই দূরত্ব পাওয়া যাবে, যেটা R ড্যাশড। তাহলে R ড্যাশডের স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, R ড্যাশডের স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের রুট সমান R3। ভালো করে লক্ষ্য করো, R ড্যাশটা কি না এক্স এবং ওয়াই এর অতিভুজ। তাহলে R ড্যাশটার জায়গায় আমি লিখতে পারি x² প্লাস y² প্লাস জেড স্কোয়ার। ওকে, এবার আমরা আসছি ভালো করে এটা দেখে নিয়েছো। যদি তোমরা বুঝতে পেরে থাকো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে, তোমরা একটা লাইক করে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও তো যে তোমাদের কোন জায়গাটা ভালো লেগেছে, তোমরা কমেন্ট করো। এবং হ্যাঁ, আমাদের ক্লাসগুলো কিন্তু এভাবেই চলতে থাকবে। তোমরা কিন্তু চ্যানেলটা যারা নতুন এসেছো তারা সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানটা অন করে রাখবে, কারণ এই ক্লাসগুলো এলেই কিন্তু তোমরা এতে সকলের প্রথমে জানতে পারো।
চলো এরপর আসি আমরা পোলার কোঅর্ডিনেটস বা পোলার ফ্রেম অফ রেফারেন্স। পোলার ফ্রেম অফ রেফারেন্স, এখানে প্রথমেই বলেছিলাম কি কি থাকবে এখানে পোলার ফ্রেম অফ রেফারেন্সে কি কি থাকবে না আর এবং থিটা। তো চলো আলোচনা করা যাক। তো ত্রিমাত্রিক তলে গতিশীল কোনো কণার অবস্থা নির্ণয় করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ নির্দেশতন্ত্র হলো পোলার নির্দেশতন্ত্র। বেশ কিছু ক্ষেত্রে পোলার নির্দেশতন্ত্র দ্বিমাত্রিক কার্টেসীয় নির্দেশতন্ত্র অপেক্ষা কিন্তু অনেকটা সুবিধাজনক। কি সুবিধাজনক? দেখো এই নির্দেশতন্ত্রে এখানে যে আমরা মূল বিন্দু ধরেছিলাম, এখানে কিন্তু সেই মূল বিন্দুকে আমরা পোল বা মেরু বলবো এবং এই ও এক্সিসকে বলবো আমরা পোলার এক্সিস। এক্ষেত্রে এখানে যে পি বিন্দু বা কণার অবস্থানকে বর্ণনা করা হয় সেই অবস্থানকে কিন্তু আমরা কি দিয়ে স্থানাঙ্ক, এখানে স্থানাঙ্ক আর থিটা দিয়ে আমরা ডিনোট করব। আরটা কি এখানে? আর হলো ওপি বা মূল বিন্দু থেকে কণার দূরত্ব, মূল বিন্দু বা মেরু থেকে কণার দূরত্ব, মেরু থেকে কণার দূরত্ব, একে বলা হয় দূরক। দূরক অর্থাৎ রেডিয়াস ভেক্টর। এরপর থিটা কি? থিটা হলো দূরক কর্তৃক ও এক্স এক্সিসের সঙ্গে সৃষ্ট কোণ। কি না ও এক্স অক্ষের সাথে দূরক বা রেডিয়াস ভেক্টর কর্তৃক সৃষ্ট কোণ, একে বলা হয় পোলার অ্যাঙ্গেল, পোলার কোণ বা পোলার অ্যাঙ্গেল। এবার আসি যে আচ্ছা হ্যাঁ, এটা কিন্তু ত্রিমাত্রিক তলের ক্ষেত্রেই, এটা 2D মোশনের ক্ষেত্রে হবে না, এটা ত্রিমাত্রিক তলের ক্ষেত্রেই। হ্যাঁ, তবে 2D মোশনের থেকে এটা অনেক ক্ষেত্রে সুবিধাজনক বলে এটা আমরা ব্যবহার করে থাকি। এবার আমরা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস আলোচনা করব, যে এই যে কার্টেসিয়ান 2D এবং এই পোলার, এই দুটো নির্দেশতন্ত্রের মধ্যে কি সম্পর্ক, রিলেশন। আচ্ছা, কার্টেসিয়ান নির্দেশতন্ত্রে কি ছিল? সাপোজ কার্টেসিয়ান নির্দেশতন্ত্রে এই দূরত্বটা ছিল ও এ, ধরো এটা এক্স এবং এ পি পর্যন্ত এটা ওয়াই, অর্থাৎ কার্টেসিয়ান নির্দেশতন্ত্রে কিন্তু এর স্থানাঙ্ক ছিল এক্স ওয়াই। তাহলে এবার দেখা যাক চিত্রানুযায়ী আমরা কি লিখতে পারি। যদি এইটা থিটা হয়, ত্রিভুজ ও এ পি এর ক্ষেত্রে সাইন থিটা ইকুয়ালস টু কী হবে? সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এপি বাই ওপি বা এপি অর্থাৎ ওয়াই, ওপি হচ্ছে আর, অর্থাৎ এখান থেকে বলতে পারি আর সমান ওয়াই সাইন থিটা। আবার কস থিটা সমান কি লিখতে পারি? ভূমি বাই অতিভুজ। ভূমি কি না ও এ বাই ওপি, অর্থাৎ ভূমিতে কি আছে এক্স বাই আর। তাহলে এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু আর কস থিটা। তাহলে কি বলতে পারি? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু আর স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
বা আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা রিলেশন। এবং থিটা অর্থাৎ টেন থিটা সমান কি বলতে পারি আমরা, সাইন থিটা বাই কস থিটা, এবং সাইন থিটা সমান কি ওয়াই বাই আর এবং কস থিটা ইকুয়ালস টু এক্স বাই আর, অর্থাৎ টেন থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, অর্থাৎ থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা আর থিটার সঙ্গে এক্স ওয়াই এর রিলেশন পেলাম। এই দুটি হচ্ছে কার্টেসিয়ান দ্বিমাত্রিক মোশন এবং পোলার মোশনের মধ্যে এটা রিলেশন। তো চলো এরপরে আসছে আমরা বিভিন্ন টাইপের গতি, যেটা আমরা বলেছিলাম চলন গতি, ঘূর্ণন গতি, মিশ্র গতি। তো প্রথমে আসি চলন গতি। তো চলন গতি তাহলে চলন গতি কি না, চলন গতিকে আমরা দুভাগে ভাগ করতে পারবো। কি না, সরল চলন গতি এবং বক্র চলন গতি। সরল চলন গতি কি না, সরল রৈখিক পথে যে সম্পাদিত চলন ঘটে তাকে বলা হয় সরল চলন গতি বা রেক্টিলিনিয়ার মোশন। আর বক্র চলন গতি কি, বক্রপথে যে চলন গতি সম্পাদিত হয় তাকে বলা হবে কার্ভিলিনিয়ার মোশন বা বক্র চলন গতি। এবার সরল চলন গতির উদাহরণ কি হবে, উদাহরণ হবে যেমন লিফটের গতি বা আরও একটা হবে অবাধে পতনশীল বস্তুর গতি, এক্ষেত্রে কি হবে না, আমরা সাইকেল চালাই বা বাইক চালাই, তাহলে সাইকেলের রিমের ওপর অবস্থিত কোনো কণার গতি, সাইকেলের রিমের ওপর বা টায়ারে কোনো পেরেক ফুটে গেছে, সেই পেরেকটা সেই মুহূর্তে যে ঘুরছে অবস্থিত কোনো কণার গতি, এবার সরল চলন গতির ক্ষেত্রে একটু ডিসকাস করা যাক একটা আমরা ছবির মাধ্যমে। তাহলে আমরা এবার চিত্রের মাধ্যমে বুঝি যে সরল চলন গতি কি, বক্র চলন গতি কি। ধরে নিলাম একটা বস্তু সে সরল রৈখিক পথে যাচ্ছে। তো সরল রৈখিক পথে তিনটি অবস্থান, এক নম্বর অবস্থান, প্রথম অবস্থান, দ্বিতীয় অবস্থান, তৃতীয় অবস্থান। এক্ষেত্রে এর গতির বর্ণনা করলে আমরা বুঝতে পারি বা জানতে পারি যে একটা বস্তুর মধ্যে যে কণাগুলোর সরণ ঘটছে সেই কণাগুলো কিন্তু একই সময় পরে ওরা যে রাস্তাটা অতিক্রম করবে এটা কিন্তু সরল রৈখিক রাস্তা, অর্থাৎ প্রত্যেকটা রাস্তাই সরল রৈখিক। A1 A2, B1 B2 এবং C1 C2, এগুলো কিন্তু প্রত্যেকটা রাস্তাই সরল। ঠিক একই ক্ষেত্রে P1 P2, Q1 Q2, R1 R2, এই যে রাস্তা এগুলো কিন্তু বক্ররেখা ধরে চলছে। এটি হচ্ছে মেন ডিফারেন্স। আর যে দুটো, এ দুটো কিন্তু সেম, অর্থাৎ যে দূরত্ব অতিক্রম করবে পার্টিকুলার একটা নির্দিষ্ট সময় পরে, এই দূরত্ব অতিক্রান্ত দূরত্ব প্রতিটি কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব কিন্তু সেম। অর্থাৎ A1 A2 সমান B1 B2 সমান C1 C2। এক্ষেত্রেও কিন্তু P1 P2, Q1 Q2 সমান R1 R2। এইবার যেটা থার্ড পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট কি
না প্রতিটি কণার সঙ্গে অন্য কণার যে সংযোজক সরলরেখা সেটা স্থান পরিবর্তন হলেও কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল থাকবে। অর্থাৎ কি সেটা দেখি। এ বি সংযোজক সরলরেখা, A1 B1 সংযোজক সরলরেখা এবং A2 B2 সংযোজক সরলরেখা সবসময় সমান্তরাল থাকবে। অর্থাৎ AB সমান্তরাল A1 B1 সমান্তরাল A2 B2। ঠিক একইভাবে BC B1 C1 এবং B2 C2, BC B1 C1 এবং B2 C2 একে অপরের সঙ্গে সমান্তরাল থাকবে। ঠিক একইভাবে এখানে PQ P1 Q1 এবং P1 Q2 সমান্তরালে থাকবে। ওকে, এইবার চলো তাহলে রোটেশনাল মোশন কি না, যখন কোনো বস্তু কোনো একটা নির্দিষ্ট বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে থাকে তাহলে সেই গতিকে বলা হবে ঘূর্ণন গতি। তাহলে যে অক্ষকে কেন্দ্র করে ঘুরছে সেই অক্ষটাকে কি বলা হবে? ঘূর্ণাক্ষ। এবার ওই অক্ষটা বস্তুর ভেতরেও থাকতে পারে বাইরেও থাকতে পারে। যেমন উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরো লাট্টুর গতি, তাই তো? লাট্টুর গতি কী হবে? লাট্টুটা তো এভাবে ঘুরছে। হ্যাঁ, জানি না কি লাট্টু হয়েছে এটা, যাই হোক, এই যে লাট্টু ঘুরছে ও এভাবে ঘুরছে, তাহলে ওর অক্ষ কোনটা? এইটা হচ্ছে ওর ঘূর্ণাক্ষ, এইটা ওর ঘূর্ণাক্ষ, ও এইটার চারপাশে ঘুরছে। এটা কিন্তু বস্তুর ভেতরেই আছে। এবার আসি, সাপোজ একটা সুতো দিয়ে একটা কোনো ঢিল বেঁধে নিলাম, সেটাকে ঘোরাচ্ছি, তাহলে বস্তুটা ঘুরছে, ঢিলটা ঘুরছে, একটা সুতো দিয়ে বাঁধা আছে। এর ঘূর্ণাক্ষ কোথায়? এখানে। এই ঘূর্ণাক্ষের সাপেক্ষে ঘুরছে, এই বিন্দুর সাপেক্ষে। তাহলে এই ঘূর্ণাক্ষ কিন্তু এই বস্তুর মধ্যে নেই, বস্তুর বাইরে আছে। আবার ফ্লাইং ডিস্ক, বাচ্চারা যে ডিস্ক নিয়ে খেলে, ফ্লাইং ডিস্ক, সেই ডিস্ক যখন ওড়ানো হয় সেই ডিস্ক ঘুরতে থাকে, সেই ডিস্কের ভেতরেও ঘূর্ণাক্ষ কিন্তু সেই ডিস্কের ভেতরেই থাকে। এবার আমরা বৈশিষ্ট্য আসছি। বৈশিষ্ট্য কি না, যে কোনো দুটি কণার সংযোজক সরলরেখা প্রাথমিক অবস্থানের সঙ্গে ক্রমবর্ধমান কোণ উৎপন্ন করবে। আবার ঘূর্ণাক্ষ সর্বদা স্থির থাকবে। এটা যখন ঘোরে এই ঘূর্ণাক্ষ কিন্তু সবসময় স্থির থাকে। এবার প্রতিটি কণা একই সময়ে একই কোণে আবর্তিত হবে, একই কোণে আবর্তিত হবে। এই তিনটি হচ্ছে এই ঘূর্ণাক্ষের মূল বৈশিষ্ট্য, ঘূর্ণন গতি। এবার আসছি আমরা মিশ্র গতি। মিশ্র গতি কি না, চলন গতি এবং ঘূর্ণন গতির সমন্বয়ে যে গতির সৃষ্টি হয় তাকে বলবো আমরা মিক্সড মোশন বা মিশ্র গতি। কি কি থাকবে? চলন গতি প্লাস ঘূর্ণন গতি। আচ্ছা, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেমন পৃথিবীর গতি, সূর্যের চারপাশে যে ঘোরে, পৃথিবীর বার্ষিক গতি। তাহলে পৃথিবীর বার্ষিক গতিতে কি হচ্ছে? আহ্নিক গতির দরুন সে নিজের ঘূর্ণাক্ষের চারপাশে ঘুরছে। আবার সূর্যের চারপাশে ঘোরার জন্য তাকে সূর্যের চারপাশে এভাবে ঘুরতে হচ্ছে, পৃথিবীটা এভাবে নিজের চারপাশে ঘুরছে। ওকে, পৃথিবী নিজের অক্ষের চারিদিকে ঘুরছে। আবার এখানে সূর্য আছে, সূর্যের চারদিকেও সে ঘুরছে। তাহলে এখানে তার ঘূর্ণন গতি, নিজের অক্ষের চারপাশে ঘুরছে, ঘূর্ণন গতি হচ্ছে। আবার এই যে বক্রপথে ঘুরছে, এটা একটা হলো বক্র চলন গতি। তাহলে এই চলন গতি এবং ঘূর্ণন গতি নিয়েই পৃথিবীর সূর্যের চারপাশে ঘোরে। তাই পৃথিবীর যে সূর্যের চারপাশে ঘোরা, এটা হলো একটা মিশ্র গতির উদাহরণ। এরপর সাইকেলের চাকার গতি, রোলারের গতি। আচ্ছা, স্পিন বল, অর্থাৎ যে বল ঘোরে সেই স্পিন বলের যে গতি, স্পিন বল কে করে বলতে পারবে? তোমাদের এখন সময়ে কে আছে? চাহাল আছে, কুলদীপ যাদব। কিন্তু এর আগে তোমরা নাম শোনোনি, হয়তো শুনে থাকবে। শ্রীলঙ্কার মুরলীধরন বিশ্ববিখ্যাত স্পিনার, অফ স্পিনার ছিলেন, লেগ স্পিনার ছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। তো আমাদের ভারতেও লেগ স্পিনার ছিলেন অনিল কুম্বলে। তো যাই হোক, এই যে বলের যে স্পিন হচ্ছে, অর্থাৎ বলটা যাচ্ছে বোলারের কাছ থেকে ব্যাটসম্যানের কাছ পর্যন্ত যাচ্ছে, একটা গতি নিয়ে যাচ্ছে, এটা একটা বক্রচলন গতিতে যাচ্ছে।
আবার বলটা নিজের চারপাশে ঘুরতে 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 যাচ্ছে। তাহলে এই যে স্পিন বলের গতি, এটাও একটা মিশ্র গতি। এরপর আসছি আমরা চলন গতি এবং ঘূর্ণন গতির মধ্যে তুলনা। চলন গতি এবং ঘূর্ণন গতির মধ্যে তুলনা। তো চলন গতি আর ঘূর্ণন গতির মধ্যে আমরা কিছু তুলনা করি। কি তুলনা? প্রথম পয়েন্ট দেখি, সরল চলনের ক্ষেত্রে, সরল চলন গতির ক্ষেত্রে কণাগুলোর গতি সবসময় কি হবে না সরল রৈখিক। সরল রৈখিক। বক্র চলনের ক্ষেত্রে বস্তু মধ্যস্থ কণাগুলোর গতি কি হবে? বক্র রৈখিক। আর ঘূর্ণন গতির সাপেক্ষে সেখানে যে বস্তুর মধ্যে কণা থাকবে এটা কিন্তু সবসময় বক্র রৈখিক। বস্তু মধ্যস্থ কণার গতি। আচ্ছা, এবার আছি সরল চলন গতির ক্ষেত্রে গতির অভিমুখ কিন্তু অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত। আর ঘূর্ণনের ক্ষেত্রে কি অপরিবর্তিত থাকবে? ঘূর্ণাক্ষ অপরিবর্তিত থাকবে। কিন্তু কণাগুলোর গতির অভিমুখ পরিবর্তন হবে। কণার গতির অভিমুখ পরিবর্তন হবে, অভিমুখ পরিবর্তনশীল। তাহলে আর তৃতীয় পয়েন্ট কি আসছি, সরল চলন গতির ক্ষেত্রে কণাগুলোর গতিবেগ কিন্তু সমান থাকবে। আচ্ছা, শুধু গতিবেগ না বলে আমি এখানে বলছি রৈখিক গতিবেগ। রৈখিক গতিবেগ সমান থাকবে। আর ঘূর্ণন গতির ক্ষেত্রে কণাগুলার রৈখিক গতিবেগ সমান থাকবে না, অসমান থাকবে, তাই তো? কারণ ঘূর্ণাক্ষ থেকে যত দূরে যাবে কণাগুলোর গতিবেগ কিন্তু তত বাড়তে থাকবে, তাই তো? কারণ আমাদের পৃথিবীর যে অক্ষ, সেই অক্ষের পাশাপাশি যেসব মেরু অঞ্চলগুলি থাকে তার গতিবেগ কিন্তু অনেক কম। আবার নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষরেখাতে, যেহেতু ঘূর্ণাক্ষ থেকে অক্ষ থেকে সব থেকে বেশি দূরে আছে নিরক্ষরেখা, নিরক্ষীয় অঞ্চলে কিন্তু ঘূর্ণন গতিবেগটা অনেক বেশি। ওকে, কিন্তু কোন জিনিসটা সমান? এর যেমন রৈখিক গতিবেগ সমান, ঘূর্ণন গতির ক্ষেত্রে কণাগুলোর কিন্তু কৌণিক গতিবেগ, ভালো করে লক্ষ্য করো, কৌণিক গতিবেগ সমান। বোঝা গেল? এক্ষেত্রে কণাগুলোর কি না কৌণিক গতিবেগ সমান। ওকে, আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো ক্লাসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এবং ফিরে আসছি একটা পরের ক্লাস নিয়ে, এই স্মৃতিবিজ্ঞানের নেক্সট ক্লাস নিয়ে ফিরে। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।